তো বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে গত 10 বছরে যে দেশ বা নেতা ভারতের বিরুদ্ধে গিয়েছে, স্পেশালি প্রধানমন্ত্রী মোদি আর হিন্দুদেরকে ডিরেক্টলি টার্গেট করেছে, তাদের এমন অবস্থা হয়েছে যে সেই দেশকে ভারতের পায়ে ধরে ক্ষমা চাইতে হয়েছে। তা সে শ্রীলঙ্কা, বাংলাদেশ, মালদ্বীপের মতন প্রতিবেশী দেশ হোক, বা মালয়েশিয়ার মতন মুসলিম দেশ থেকে শুরু করে ইউরোপ বা আমেরিকা হোক। এখন এই লিস্টেই আরও একটা দেশ সামিল হয়েছে, সেটা হলো কানাডা, যারা লিটারেলি এটা বললে ভুল হবে না যে ভারতের পায়ে তো লুটিয়ে পড়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, কানাডার চক্করে মাঝখান থেকে ভারতের যে অপোজিশন, মেইনলি রাহুল গান্ধীর কংগ্রেস পার্টি থেকে শুরু করে মোটামুটি সমস্ত ইন্ডিয়া অ্যালায়েন্সের পার্টিগুলোর মুখ পুড়েছে, এবং এখন ভারতের গোটা অপোজিশনকে ধোঁকা দিয়ে কানাডার নতুন প্রধানমন্ত্রী তড়িঘড়ি পিএম মোদিকে ফোন করে কাতর অনুরোধ করছে যাতে ভারত পুরনো সমস্ত কথা ভুলে গিয়ে নতুনভাবে কানাডাকে বাঁচিয়ে নেয়। ব্যাস, এতেই কিন্তু দেশের ন্যাশনাল পলিটিক্সে এক প্রকার নিউক্লিয়ার বম মেরে দিয়েছে, যার থেকে লিটারেলি ভারতের চেয়েও বিজেপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি ব্যাপক ফায়দা লুটেছে। কীভাবে? তো এই সমস্ত কিছু শুরু হয় আজ থেকে 3-4 দিন আগে, যখন পশ্চিমা মিডিয়া আর পাকিস্তানের সাথে মিলে ভারতের সমস্ত অপোজিশন পার্টি একটা ন্যারেটিভ শুরু করে, যেখানে ওদের দাবি ছিল এবছরের যে G7 সামিট হবে সেখানে নাকি ভারতকে ইনভাইটই করা হয়নি, যা সরাসরি প্রধানমন্ত্রী মোদির জন্য বিরাট বড় একটা হার। এটাকে নিয়ে প্রথমে পশ্চিমা মিডিয়া সানডে গার্জিয়ান একটা ফেক আর্টিকেল পাবলিশ করে, যেটা সম্ভবত ওরা সরিয়ে নিয়েছে, আমি আর্টিকেলটা খুঁজে পেলাম না। ওখানে ওদের দাবি ছিল যেহেতু এবারে G7 সামিটের দায়িত্ব কানাডার হাতে রয়েছে আর কানাডার সাথে ভারতের সম্পর্ক ভালো নয়, তাই কানাডা প্রধানমন্ত্রী মোদিকে এখানে ইনভাইট করবেন। আপনাদের জানিয়ে রাখি, ভারত কিন্তু এই G7-এর সদস্য না, কিন্তু তাও 2014 সালে প্রধানমন্ত্রী মোদি ক্ষমতায় আসার পর থেকে ভারতকে স্পেশালি প্রতি বছর ইনভাইট করা হয় এই সামিটে, কারণ ভারত ছাড়া এটা তেমন একটা গুরুত্ব পাচ্ছিল না, এবং প্রতি বছর প্রধানমন্ত্রী মোদি এই সামিটের অংশ নেয়। কিন্তু পশ্চিমা মিডিয়া সানডে গার্জিয়ান আর ওদিকে পাকিস্তানের মিডিয়া মিলিতভাবে একটা ফেক আর্টিকেল লিখে ভুয়ো খবর ছড়িয়ে দেয়, যাকে হাতিয়ার বানিয়ে ভারতের অপোজিশন পার্টিগুলো কোনো কিছু না ভেবে বিজেপি আর প্রধানমন্ত্রী মোদিকে টার্গেট করতে শুরু করে। মেইনলি এখানে কিন্তু কংগ্রেস পার্টির রাহুল গান্ধী আর জয়রাম রমেশ সহ একাধিক নেতা এটাকে নিয়ে এক প্রকার সেলিব্রেট করতে শুরু করে, যেখানে তো ভারতের অপমান হলো। ব্যাস, এখানেই ওরা ফেসে গেছে। এই ঘটনার ঠিক পরে যেহেতু এটা একটা গ্লোবাল হেডলাইন হতে শুরু করে দেয়, একে দেখেই তড়িঘড়ি কানাডার যে নতুন প্রধানমন্ত্রী তিনি পিএম মোদিকে ফোন করেন আর ব্যক্তিগতভাবে G7-এ কানাডাতে আসার জন্য ইনভাইটও করেন। আর শুধু তাই নয়, এটাকে নিয়ে তো উনি অফিসিয়াল একটা প্রেস কনফারেন্সও করেছে, যেখানে ওনার দাবি ছিল ভারত তো আজকের দিনে বিশ্বের 4র্থ সবচেয়ে শক্তিশালী অর্থনীতি হয়ে গেছে, এবং ইন্টারন্যাশনালিও ভারত এতটা শক্তিশালী হয়ে উঠেছে যে ভারত না থাকলে G7-এর কিন্তু কোনো গুরুত্ব থাকবে না। আর এটা কানাডার প্রধানমন্ত্রীর অফিসিয়াল স্টেটমেন্ট। There are certain countries that should be at the table for those discussions, and in my capacity as G7 chair, in consultation with others, some others, make those determinations. India, the 5th largest economy in the world, effectively the most populous country in the world, central to a number of those supply chains, at the heart of a number of those supply chains, so it makes sense. And in addition, bilaterally, we have now agreed, importantly, to continued law enforcement dialogue. So there's been some progress on that. It recognizes issues of accountability. I extended the invitation to Prime Minister Modi in that context, and he has accepted. What is your message then to Canadians who are a bit disturbed or wondering why Mr. Modi is being invited to Canada when there is this legal process that has not cleared him and his government's of involvement in the death of a Canadian on Canadian soil? My message is that we're a country of the rule of law. The rule of law is proceeding as it should in Canada, and I am not going to disrupt that process. এখন এর সাথেই ওনাকে যখন শেষে প্রশ্ন করা হয় যে খালিস্তানি আতঙ্কবাদীদের হত্যা নিয়ে ট্রুডো যে ঝামেলাটা শুরু করেছিল ভারতের সাথে, তাকে নিয়ে কী বলবে,
ওখানে উনি কিন্তু বেসিক্যালি পুরো বিষয়টিকে ইগনোর করে দিল। শুনে মনে হচ্ছে যেন কোনো ফারাকই পড়ে না। ব্যাস, এই প্রেস কনফারেন্স হতেই গ্লোবাল মিডিয়া, পাকিস্তান আর ভারতের অপোজিশনে তৈরি একটা যে ন্যারেটিভ ছিল সেটা পুরো ধ্বংস হয়ে যায়। উল্টে এর চক্করে প্রধানমন্ত্রী মোদি আর বিজেপি ফায়দা লোটে। কারণ এখন ওরা কানাডার প্রধানমন্ত্রীর স্টেটমেন্টটা ব্যবহার করছে এটা দেখাতে যে ভারত কতটা শক্তিশালী। স্পেশালি প্রধানমন্ত্রী মোদির আন্ডারে ভারতকে ছাড়া G7 মতন এত বড় অর্গানাইজেশনও কোনো কাজের নয়। এবং এই কানাডা যারা এতদিন ভারতের বিরুদ্ধে কথা বলছিল তারাই ভারতের সামনে সারেন্ডার করে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এখন ভারতের পুরো অপোজিশন ফেসে গেছে যে ওরা এখন পাকিস্তানের প্রোপাগান্ডা প্রচার করছে, এতে ভারতের ক্ষতি হচ্ছে এবং এই মুহূর্তে ভারতে এটা একটা খুব বড় পলিটিক্যাল মুদ্রা হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন আসছে যে কানাডা এইভাবে আচমকা পাল্টি খেলো কেন? মেজরিটি মানুষ আর এক্সপার্ট এখনও এটা মানতেই চাইছেন যে পশ্চিমা সাম্রাজ্যবাদের পতন শুরু হয়ে গেছে। এটা এবছরের শেষেই যে ইকোনমিক ক্রাইসিস হিট হবে তারপর সকলে ধীরে ধীরে বুঝতে পারবে। আর যখন এটা হবে সেই সময় গোটা বিশ্বে একমাত্র ভারত একটা দেশ যারা নতুন যে ওয়ার্ল্ড অর্ডার হবে সেখানে ডমিনেট করবে। তো যারা ভারতের বিরুদ্ধে থাকবে তাদের পক্ষে তো সার্ভাইভ করা সম্ভবই না। যে কোনো মাল্টিন্যাশনাল ফোরাম তৈরি হবে ওখানে ভারত থাকবে আর ভারতের ডমিনেন্স থাকবে। তাই ভারতের বিরোধিতা করে এই সমস্ত অর্গানাইজেশনে কেউ টিকতে পারবেন। উদাহরণ হিসেবে যদি আমরা কানাডার কথা বলি, কানাডার অবস্থা দেখুন। ভারতের সাথে বিবাদের পর ওদের পুরো এডুকেশন সেক্টরই ডিস্ট্রয় হয়ে গেছে। একের পর এক ইউনিভার্সিটি বন্ধ হচ্ছে ভারতীয় স্টুডেন্টদের অভাবে। যে আমেরিকার জন্য ওরা ভারতকে ধোঁকা দিল সেই আমেরিকা এখন কানাডা দখলের কথা বলছে, টেরিফ চাপিয়ে দিয়েছে। ফলে ওদের ইকোনমি মারাত্মক খারাপ। উপরন্তু ভারতকে কাউন্টার করতে যে খালিস্তানিদের তৈরি করেছিল তারাই এখন ড্রাগ স্মাগলিং থেকে শুরু করে ক্রাইম, চুরি ডাকাতি আর রেপের মতন পুরো সিন্ডিকেট চালাচ্ছে, যার চক্করে কানাডার ল অ্যান্ড অর্ডারও শেষ। ওদিকে অস্ট্রেলিয়ার মতন দেশ তো আগেই সারেন্ডার করে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে সরে পড়েছে। ইউকেও চ্যাগোস দ্বীপ ছেড়ে দিয়ে তার বিনিময়ে ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে নিল। ইউরোপিয়ান ইউনিয়ন তো ভারতের পেছনে ঘুরছে। কানাডা বাকি ছিল, আমেরিকার কথায় নাচছিল। এখন ওরাও বুঝে গেছে যে আমেরিকাই ওদের মেন শত্রু। তো আমি অবাক হব না যদি আগামী কিছু মাসে কানাডাও ভারতের সাথে নতুন করে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে চায়। তাই ভারত ছাড়া কিন্তু ওদের কোনো গতি নেই। ফলে লিটারেলি বছরটা দারুণ যাচ্ছে। বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ, কানাডা, আমেরিকা সকলকেই একসাথে ভারত ঠুকছে।